আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি দেয়া অবৈধ ছিল, হাইকোর্টের রায়। সব বিদ্যুৎ কেন্দ্র দ্রুত সচলের নির্দেশ। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ খবর নিতে নিটোরে বিএনপি নেতারা, সুচিকিৎসা নিশ্চিতে দুপুরে সচিবালয়ে বৈঠক। সংস্কারের গতির ওপর নির্ভর করবে নির্বাচনের সময়, এএফপিকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সংক্ষিপ্ত। এবং ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন, বিগত সময়ে বাহিনীর সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেয়নি। যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিল। ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন, এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সব কাজ করতে পারবেন। আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক ও জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। এদিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। কুইক রেন্টাল যে কোনো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে, সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্য বলা হয়েছে। এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যত দ্রুত সম্ভব সব বিদ্যুৎ কেন্দ্রে সচল করার নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, যেমনটা জানছিলাম কুইক রেন্টাল সার্ভিস সম্পর্কে, আপনি একটু জানাবেন যে রায়ের বিস্তারিত কি তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে? কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুতের সরবরাহ বিশেষ বিধান আইন ২০১০-এর দুটি ধারা, একটি হচ্ছে ৬-১, যেটি হচ্ছে যে বিদ্যুৎ মন্ত্রীর একক ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি তার ক্ষমতা বলে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজকর্ম তিনি করতে পারবেন। টেন্ডার থেকে শুরু করে দরপত্র আহ্বান করা থেকে শুরু করে যে কোনো কাজের বিষয়ে একক সিদ্ধান্ত তাকে দেওয়া হয়েছিল, যিনি বিদ্যুৎ মন্ত্রী থাকবেন। এই আইনটিতে এটি একটি বিধান রাখা হয়েছিল ধারা ৬-১-এ, এবং একই সঙ্গে ধারা ৯-এর একটি বিধান রাখা হয়েছিল যে এই আইনের অধীনে যত ধরনের সিদ্ধান্ত হবে, যত ধরনের কর্মকাণ্ড করা হবে এবং যত ধরনের কাজ বাস্তবায়ন করা হবে বিদ্যুৎ সংক্রান্ত, বিশেষ করে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত, এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং কোনো ধরনের আদালতে এ বিষয় নিয়ে কোনো মামলা করা যাবে না। এরকম দুটি ধারা ছিল এই বিশেষ আইন বিধান ২০১০-এ। সেই দুটি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হলে সেটির উপরে রুল দেয়। সেই রুলের উপর প্রায় ২ মাস শুনানি শেষ করে আজকে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে রায় দেওয়া হয়েছে এবং রায়ে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে দুটি ধারা, যে দায় মুক্তি দেওয়ার, অর্থাৎ কোনো কাজের বিষয়ে কাউকে জবাবদিহি আওতায় আনা যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং মন্ত্রীর যে একক ক্ষমতা, এই যে ধারাগুলো, এই ধারাগুলোকে অবৈধ বলা হয়েছে, অসাংবিধানিক বলা হয়েছে এবং বলা হয়েছে এগুলো গণবিরোধী সিদ্ধান্ত। অর্থাৎ জনগণের যে ক্ষমতা রয়েছে, রাষ্ট্রের যে জনগণের যে জবাব চাওয়ার অধিকার রয়েছে, সেই জায়গায় এই আইনটি খর্ব করা হয়েছে। এই কারণে মূলত এই ধারা
দুটি বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে মূলত এই আইনের কার্যকারিতাই অনেকটা এখন নিষ্ক্রিয় হয়ে গেল। একই সঙ্গে যেটি হাইকোর্ট তার রায় বলেছেন যে এখন যদি কোনো পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকে, অর্থাৎ বিদ্যুতের উৎপাদন যদি কোনো পাওয়ার প্ল্যান্টে বন্ধ থাকে, কুইক রেন্টাল যে পাওয়ার প্ল্যান্টগুলো করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সেই পাওয়ার প্ল্যান্টগুলো যাতে দ্রুত সচল করা হয় এবং দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং কলকারখানার উৎপাদনের স্বার্থে সকল পাওয়ার প্ল্যান্টগুলো যত দ্রুত সম্ভব এটি সচল করে দিতে হবে। একই সঙ্গে ব্যক্তি উদ্যোগে যে পাওয়ার প্ল্যান্টগুলো করা হয়েছে সেগুলো যদি বন্ধ থাকে সেগুলো সরকারের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্য হাইকোর্টের রায় নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই যে আইনটি ছিল, এই আইনটি মূলত একটি অসাংবিধানিক আইন ছিল, এটি ছিল রায়ের মূল কথা। এবং এই আইনের আজকেই রায়ের মধ্য দিয়ে সরকার চাইলে এখন বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। এটি সরকারের জন্য বড় একটি জায়গা তৈরি হলো হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে। এটি ছিল আজকে মূলত বিদ্যুৎ সংক্রান্ত হাইকোর্টের উচ্চ আদালতের রায়ের বিষয়। কুইক রেন্টালের মাধ্যমে আইন করে কুইক রেন্টালের মাধ্যমে দায়মুক্তি দেওয়া হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে, আর সেই বিষয়ে সবশেষ হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পেলেও আর্থিক সহায়তা পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনের আহতদের খোঁজখবর নিতে গিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, যারা গুরুতর আহত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করছেন তারা। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি কিভাবে রাজনীতি করার অধিকার চায় তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে নিটোরে ছিলেন বিএনপি নেতারা। আজ দুপুরে সচিবালয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বৈঠক হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সাকিব, বিস্তারিত জানবো তার কাছে। সাকিব, গতকালকের রাতের যে ঘটনা, তারপরে একটা থমথমে পরিবেশ, তো একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে সেখানকার পরিবেশের অবস্থা কি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি বিএনপি নেতারাই পর্যবেক্ষণ করেই বা কিছু বলেছেন কিনা? অনেক বিএনপি নেতারা কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন, অর্থাৎ তারা 10টার পরপরই কিন্তু নিটোরে এসে তারা ভেতরে ঢুকেছেন এবং ভেতরে যারা রোগী রয়েছেন, অর্থাৎ গত জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, তাদেরকে কিন্তু খোঁজখবর নিয়েছিলেন। এই কমিটির মধ্যে যারা আসলে বিএনপির আজকে যারা ভিজিটে এসেছিলেন তার মধ্যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কিন্তু ছিলেন। ঠিক এর পরপরই তাদের রোগীদের খোঁজখবর নেওয়ার পরপরই তারা কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে আজকে তারা রোগীদের খোঁজখবর নিলেন এবং দেখতে পেলেন যে রোগীদের মোটামুটি চিকিৎসা চললেও সেক্ষেত্রে তাদের যে আর্থিক অবস্থা কিংবা আর্থিক সহায়তা সেটা আসলে তারা ঠিকঠাক মতো এখনো পাননি। ফলে বিএনপির পক্ষ থেকে কিন্তু 5 লাখ টাকা এই নিটোরে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু 5 লাখ টাকা দেওয়া হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে আগামী দিনের, অর্থাৎ আগামী দিনে যদি তারা সরকার গঠন করতে পারেন সেক্ষেত্রে যারা এই যে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে তারা দেখে রাখবেন। এছাড়া একটু জানাতে চাই যে গতকালকে 1টার পরপরই কিন্তু এই যে পঙ্গু হাসপাতালের সামনে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন এবং সেই সড়ক ছাড়েন রাত 4টা, অর্থাৎ ভোর 4টায় কিন্তু তারা সেই সড়কটি ছাড়েন। এর কারণ হচ্ছে মোট 4 জন উপদেষ্টা কিন্তু তারা ঠিক 2টার পরপরই তাদের সঙ্গে এসে দেখা করেছিলেন এবং আশ্বাস দিয়েছেন আজকে সচিবালয়ে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়া সেই সব বিষয় এবং সেই সব বিষয় পূরণ করার জন্য তারা কিন্তু কাজ করবেন। এবং তারই প্রেক্ষিতে আজকে সচিবালয়ে কিন্তু একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকের মাধ্যমে তাদেরকে একটি হয়তো রূপরেখা দেওয়া হবে যে তাদেরকে কিভাবে সহযোগিতা করা হবে এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে কিভাবে এই সরকার আসলে দাঁড়াবে, সব মিলে কিন্তু সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে। তো রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। অনেক
জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে নিটরে ছিলেন বিএনপির নেতাকর্মীরা এবং সেখান থেকেই সহকর্মী নাজমুস সাকিব যুক্ত ছিলেন, যারা ছিলেন সবশেষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে আহত এবং নিম্নবিত্তদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে গ্যান্ডারিয়ায়। সাদেক হোসেন খোকা মাঠে সবশেষ অবস্থা জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শাহাদাত অব্রর কাছে। শাহাদাত, একটু জানাবেন যে এই যে বিনামূল্যে চিকিৎসার কার্যক্রম সেটা কখন নাগাদ শুরু হয়েছে এবং কোনো নেতাকর্মীরা সেখানে এসে পর্যবেক্ষণ করেছেন কিনা এবং সবশেষ এখন পর্যন্ত তথ্য আপনার কাছে কি আছে? অনেক আমি আপনাকে 10টা বাজেও জানিয়েছিলাম যে যখন এই চক্ষু সেবা যেই চিকিৎসা সেবা যেটি চালু হয়েছিল সেটি 10টা বাজে আমি যে আপডেটটি দিয়েছি তার থেকে এখন যেটি আমি দেখতে পেয়েছি সেটি কিন্তু হচ্ছে অনেক মানুষের সমাগম। আমি একটু যদি দেখাতে চাই আপনাকে অনেক, যে এখানে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক, যারা কিনা হচ্ছে কিছুটা নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু অনেক ভালো একটি সেবার জায়গা হয়েছে এমনটা কিন্তু তারা বলেছে যে এখানে যারা কিনা অনেকদিন ধরে হয়তোবা চিকিৎসা সেবা নিতে যাচ্ছিল, চক্ষু সেবা চাইছিল, তাদের জন্য কিন্তু অনেক ভালো একটি কার্যক্রম বলে তারা বলছে যে ভালো একটি কাজ হচ্ছে। একই সাথে এই আয়োজনের সাথে কিন্তু হচ্ছে আছে আমরা বিএনপি পরিবার, যেটি কিনা হচ্ছে বিএনপির একটি সংগঠন এবং এই বিএনপির বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। একই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চক্ষুতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। এখানে কিন্তু একই সাথে বিনামূল্যে চোখ দেখানো থেকে শুরু করে এখানে যে সকল ধরনের হচ্ছে সেবা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বিশেষ করে চশমা থেকে শুরু করে এখানে সবকিছুই কিন্তু দেওয়া হচ্ছে একদমই বিনামূল্যে। যেটি কিনা এখানটায় নেতাকর্মীরা এসেছেন, যেটি কিনা আপনি জানতে চেয়েছিলেন যে এখানে নেতাকর্মীরা এসে কি বলেছে, সেটি কিন্তু জানিয়ে রাখতে চাই আপনাকে যে এখানে যে নেতাকর্মীরা এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু বলেছেন এই ধরনের আয়োজন তাদের কিন্তু হচ্ছে নিয়মিতভাবেই চলবে এবং এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই সেবাগুলোতে যেমনটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে, একই সাথে যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারাও কিন্তু হচ্ছে এখানে এসে চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারে। একই সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে এখানে থেকে কিন্তু সেবা নিয়েছে এমন অনেকেই আছে যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানাভাবে চোখে সমস্যা হয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত যাই মানুষেরা ছিলেন, পাশাপাশি যারা নিম্নবিত্ত তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া চালু করেছেন এক ধরনের প্রতিষ্ঠান এবং সেই জায়গা থেকে সবশেষ যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। সংস্কারের গতির ওপরই বাংলাদেশের নির্বাচনের সময় নির্ভর করবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রস্তুতি শেষ হবে তত দ্রুতই নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হবে, তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা ও অচলাবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না উল্লেখ করে ইউনূস বলেন, দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। এখানে প্রশ্ন থেকে যায়, নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার অভিযোগে অনেকেই এখন হত্যা মামলার আসামি, অথচ এই পুলিশের তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল। কিভাবে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী হলো এই পুলিশ, তার আদ্যপ্রান্ত খুঁজেছে এখন টেলিভিশন। রাষ্ট্র পরিচালনায় যেই আসুক না কেন, পুলিশ বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এই পুলিশ বাহিনী। পুলিশ সংস্কারের উপায়ই বা কি?
কি বলছে বোদ্ধারা? বিস্তারিত স্বপন আহমেদের ক্যামেরায় দেখবেন বিস্তারিত। গণ অভ্যুত্থান 2024-এর এই অভ্যুত্থানে প্রায় 1,500-এরও বেশি মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে। আহতর সংখ্যা 50,000-এরও বেশি। এই অভ্যুত্থানে কি ছাত্র জনতার ওপর গুলি চালানোর কথা ছিল পুলিশের? নিশ্চয়ই না। তবে কেন গুলি চালালো পুলিশ? পুলিশ গঠনের চিন্তার শুরুটা 1857 সালের সিপাহী বিপ্লব থেকে শুরু করে 1859 সালে নীর আন্দোলনকে কেন্দ্র করেই এই চিন্তার পূর্ণতা দেয়। ব্রিটিশদের ক্ষমতা ও ব্যবসা পাকাপোক্ত করতে দরকার ছিল এক পেটোয়া বাহিনীর। দমন করতে হবে আন্দোলন, তাই 1861 সালে ভারতীয় উপমহাদেশে গঠন করা হয় পুলিশ বাহিনী। সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতেই তাদের ব্যবহার করা হতো। ওই সিপাহী বিদ্রোহ দমন করার পরে তারা বুঝতে পারলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক, যে আমরা এই উপমহাদেশে যদি টিকে থাকতে হয় আমাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে, আর আমাদের এমন কিছু আইন লাগবে যেগুলোর মধ্য দিয়ে আমরা টিকে থাকতে পারি। অনেক গবেষক বলেছেন যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছে। তখন ওই একটা এবং পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এইভাবেই যে ব্রিটিশ রাজ ওদের স্বার্থ যাতে এই অঞ্চলে রক্ষা করা যায়। কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হতো? সংবিধানের দোহাই দিয়ে পুরনো কলোনিয়াল ব্যবস্থাটা তারা কন্টিনিউ করে, ঠিক আছে? সেই কন্টিনিউটি, সে ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পুলিশি ব্যবস্থা। ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন, এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা। গণতান্ত্রিক দেশ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমরা ইন্ডিয়া হয়েছি, পরে পাকিস্তান হয়েছি, বাংলাদেশ হয়েছি, আমাদের আইনগুলি কিন্তু মূলত ওটা রয়ে গেছে এবং আমাদের ঝামেলাটা ওখানে। 1861 থেকে 2024 এই দীর্ঘ 163 বছরে যখনই কেউ এই অঞ্চলে ক্ষমতায় এসেছে, সবাই নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীকে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ঢাল হিসেবেও ব্যবহৃত হওয়ার জন্য পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে বারবার। সংস্কারের নামে বদলেছে পোশাক, কখনো পদবি অথবা পরিচয়, কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনোই সংস্কার। সেই সময়কার আইন মেনেই চলছে আজকের বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান জানালেন দায়িত্বে থাকা অবস্থায় তার নিজস্ব অভিজ্ঞতার কথা। যে পুলিশে যখন যে ছেলেটা জয়েন করে, একটা ওই দাগটা নিয়েই কিন্তু জয়েন করে, স্টিগমাটা নিয়েই জয়েন করে যে আমি খারাপ একটা ডিপার্টমেন্টে আসছি। যদি রাজনীতিবিদরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, দেশ যারা চালাবেন, তারা যদি মনে করে পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে, দুষ্টির দমন শিষ্টের পালনে কাজ করতে পারবে, তাইলেই সম্ভব। আওয়ামী লীগ, বিএনপি, জাপা কেউ উদ্যোগ নেয়নি পুলিশ আইন সংস্কারে। 2007 সালে একবার তত্ত্বাবধায়কের হাত ধরে এই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি তা। কি ছিল সেই খসড়ায়? খসড়া আইনটা খুবই নিকৃষ্ট মানের আইন। হ্যাঁ, ওই আইনটা আসলে মানে ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলছে, ওইখানে পুলিশকে পার্ট টাইম কাজ করার কথা বলছে। ওখানে পুলিশ কমপ্লেন্ট কাউন্সিল একটা ছিল, মানে পুলিশের মধ্যে পুলিশি আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি কোনো ভুল করে, ক্ষমতার অপব্যবহার করে, তাকে আইনি প্রক্রিয়া আনার জন্য ওই কমিশন একই সাথে প্রস্তাব করেছে। আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন, প্রতিনিয়ত আধুনিক করা হয় আইনের কাঠামো, অথচ বাংলাদেশে পুলিশ এখনো থেকে গেছে সেই ব্রিটিশ চিন্তাধারায়। বিশ্বের সবচেয়ে ভালো পুলিশিং সিস্টেমে আছে জাপানে। সে 1954 সালেই তারা ন্যাশনাল পুলিশিং সিস্টেম করেছে, ন্যাশনাল পুলিশিং কমিশন করেছে, মন্ত্রণালয়ের অধীনে আর নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5 সদস্যের একটি ন্যাশনাল পুলিশ কমিশন রয়েছে, তারাই পুলিশকে পরিচালনা করেন। 5 আগস্ট বা 36 জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয়। কিন্তু প্রশ্ন ছিল, আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে এই ব্রিটিশকালীন আইন? আমি খুব পরিষ্কার বলবো, তারা পারবেন না।
পারবেন না। আমি আপনাকে এর আগে যে ব্যাখ্যা করেছি তার সঙ্গে জড়িত। কারণটা হচ্ছে আপনি যে কলোনিয়াল রাষ্ট্রের ধারণা নিয়ে আপনি এখন চলছেন, এবং কলোনিয়াল রাষ্ট্রের স্ট্রাকচারকে আপনি রিফর্ম করবেন। রিফর্ম করা যাবে না। আপনাকে যে জন্য আমি বারবার করছি, বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে। নতুন গঠনতন্ত্রের কথা আমি বলছি। সংস্কার আমি বিশ্বাস করি না। সংস্কার মানে হলো কলোনিয়াল স্ট্রাকচারকে আবার টিকিয়ে রাখা। ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা মামলার আসামিও হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ আইন সংস্কারের। 1861 সালের এই আইন আদৌ কি সংস্কার করা সম্ভব? মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি এই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী থেকে কবে হয়ে উঠবে জনমানুষের বন্ধু, সেক্ষেত্রেও রয়ে গেছে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ আদৌ কি আলোর মুখ দেখবে কিনা, তার জন্য করতে হবে আমাদেরকে অপেক্ষা। মশিউর অনিক, এখন ঢাকা। দেখছেন এখন ঢাকা। দেশে ডায়াবেটিস রোগের অর্ধেকই জানেন না আক্রান্তের খবর। রোগীর সংখ্যা 3 কোটি হলেও সরকারি হিসেবে তা মাত্র 80 লাখ। মেডিকেল কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারের কাঠামো নেই, না থাকার কারণে কিন্তু এই সেবাও ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক পরিশ্রম বা খেলাধুলা দেখা রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটি নেই। পারিবারিকভাবে সেটি করতে হবে। ঔষধের যে মূল্যমান, এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যখনই দেখা যায় ওষুধের টান পড়ে যায় সাপ্লাই, তখন দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষ কিনে খেতে চায় না অথবা পারে না। হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজমকে আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানতে চাই যে ঠিক কোন মামলায় তাদেরকে আজকে আদালতে আনা হলো, আর পাশাপাশি এটা জানাবেন যে তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে এবং কতক্ষণ নাগাদ তাদেরকে আদালতের হাজির করা হতে পারে। অনেক চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে। পাশাপাশি আমরা দেখছি মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় নাহিদুল ইসলাম হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে। তাদের দুজনকে এখন হাজতখানাতে রাখা হয়েছে। তবে আলী আজমকে কয়দিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে পুলিশে জানায়নি। তবে সুলাইমান সেলিমকে চকবাজার থানার হত্যা মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তবে তাদেরকে কিছুক্ষণের পর অর্থাৎ দুপুরের পরই তাদেরকে আজকে আদালতে তোলা হবে। এবং সুলাইমান সেলিমের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে। এর আগে হাজী সেলিমের নামেও মামলা রয়েছিল, তাকেও গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তার হাজী সেলিম কয়েক দফায় রিমান্ডে ছিলেন। তার ছেলে ইরফান সেলিমও কিন্তু রিমান্ডে ছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ হাজী সেলিমের 2 ছেলেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। সুলাইমান সেলিম কাউন্সিলর ছিলেন, তিনি তখন পরবর্তীতে ঢাকা 7 আসনের তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চকবাজার, লালবাগ এই এলাকাগুলোতে আসলে ছাত্র আন্দোলন দমনে তার ভূমিকা রয়েছে বলে আসলে দাবি করেছেন আইনজীবীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে তখন তার যখন শুনানি শুরু হবে, তাকে যখন আদালতে তোলা হবে, তখন আরও বিস্তারিত জানা যাবে যে কোন কোন বিষয়গুলো আইনজীবীরা তার বিরুদ্ধে বা তার পক্ষে বলে থাকেন। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএনএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। রাজশাহীতে চলছে মাসব্যাপী আয়কর মেলা। কর দেওয়ার পাশাপাশি নতুন টিন আইডি খুলতেও আসছেন অনেকে। মেলায় রাখা হয়েছে ব্যাংকিং সুবিধাও। আরও জানাতে রাজশাহী কর ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে মেলায় অনুষ্ঠিত যে আয়োজন, সেখানে এখন পর্যন্ত কারা উপস্থিত আছেন এবং সেখানকার যারা ভুক্তভোগী আছেন বা যারা আসছেন তারাই বা কী বলছেন? আসলে অনেক যারা এখন মেলায় আসছেন তারা মূলত রিটার্ন দাখিলের জন্য আসছেন এবং নতুন টিন খোলার জন্য আসলে এসেছেন। এবারে আসলে এই মাসব্যাপী যে ফেসলেস মেলা, অর্থাৎ ইন্টারনেটের মধ্য দিয়েও যারা রিটার্ন দাখিল করতে পারবেন, যার কারণে আমরা মেলা প্রাঙ্গণে অন্যান্য বারের মতোই আয়োজন দেখছি। 10 থেকে 12টি স্টল আছে এখানে। তবে যারা রিটার্ন দিতে আসছেন মূলত ব্যক্তি যে রিটার্ন সেটি দাখিল সবচেয়ে বেশি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি এই মাসের 3 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 6,612 জন রিটার্ন দাখিল করেছে। এর মধ্যে 3টি কোম্পানি, বাকিগুলো প্রত্যেকটি আসলে ব্যক্তি রিটার্ন দাখিল হচ্ছে। এবং দাখিলের যে লক্ষ্যমাত্রা সেটি প্রায় যে এবারে 2,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা করেছে আয়কর বিভাগ রাজশাহী অঞ্চল।
সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যেই পরিমাণ আসলে রিটার্ন দাখিল সেটিকে মন্থরই বলা যায়। গেল বছর অর্থাৎ প্রায় 22-23 অর্থ বছরে আমরা যেটি আসলে লক্ষ্য করেছিলাম 1550 কোটি টাকার যে রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা করা হয়েছিল, সেখানে 1535.28 কোটি টাকার যে রিটার্ন আসলে অর্জন হয়েছিল সেটি কিন্তু আসলে তুলনামূলকভাবে কম। এবারও কিন্তু এখনও এই 14 দিনে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি রিটার্নের দাখিলের পরিমাণ আসলে কমেছে এবং এই ক্ষেত্রে আসলে কর অঞ্চল যেটি বলছে যে এখনও যেহেতু 14 থেকে 15 দিন আছে এবং শেষ সপ্তাহের দিকে কিন্তু আসলে রিটার্নটি দাখিল সবচেয়ে বেশি হয় এবং তাদের লক্ষ্যমাত্রা আসলে তখনই আসলে অর্জিত হয়ে যায়। তবে এবারও তারা প্রত্যাশা করছে যেহেতু এবার মেলায় না এসেও আসলে রিটার্ন দাখিল করা যাচ্ছে, যার কারণে কিন্তু এবারের লক্ষ্যটা অর্জন হবে বলে তারা আমাদের কাছে প্রত্যাশা করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। অনেক রাজশাহীতে চলছে মাসব্যাপী আয়কর মেলা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না আক্রান্তের খবর, আবার যারা জানেন তাদের মাত্র অর্ধেক আসেন চিকিৎসার আওতায়। দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা যেখানে 3 কোটি, সেখানে সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত মাত্র 70 থেকে 80 লাখ রোগী। রোগীদের শনাক্ত করা, চিকিৎসার আওতায় আনা, জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেওয়ার তাগিদ জানাচ্ছেন চিকিৎসকরা। বাকিটা জানাচ্ছেন বাইজিদ সাদ। 19 বছর বয়সী অবনীর নিষ্পলক চাহনি। এত অল্প বয়সেই ডায়াবেটিস কেড়ে নিয়েছে তার দুচোখের দৃষ্টিশক্তি। 8 বছর বয়স থেকেই আক্রান্ত হলেও 18 বছর বয়সে এসে ডায়াবেটিস ধরা পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী হামিদা কাউসারিন অবনীর। ধীরে ধীরে যোগ হয়েছে হাই প্রেশার, কিডনি জটিলতা, পায়ে ব্যথা সহ নানা উপসর্গ। কেমন আছো? ভালো আছি। তোমার কি হাসপাতালে থাকতে ভালো লাগে? 19 চলছে, ওর বয়স ঠিক আছে, কিন্তু ও হচ্ছে একটা 8 বছরের বাচ্চার মতো। মা সুলতানা নাসরিন জানালেন, 1 বছর ধরে নিয়মিত রাজশাহী থেকে ঢাকায় আসতে হয় চিকিৎসার জন্য। মেয়েকে সুস্থ রাখতে 1 বছরেই খরচ করেছেন 5 লাখ টাকা। এই জার্নিটা অনেকটাই কঠিন, তারপরেও চেষ্টা করছি যে ও যেন আমার কাছে আরো দীর্ঘদিন থাকুক। অসচেতনতার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হবার পরও জানেন না অনেকেই। চিকিৎসকরা বলছেন, বাবা মায়ের একজনের থাকলে 10% এবং দুজনের থাকলে 60% পর্যন্ত ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে সন্তানের। প্রায় 10 বছর যাবত ডায়াবেটিসে আক্রান্ত। আমার অনেক সমস্যা হচ্ছে, ব্যয়বহুল চিকিৎসা। ডায়াবেটিস যখন বাড়ে তখন তো মানুষ চেনা যায় না, তো গলা শুকায়, তো এখন হাত পা জ্বালা পোড়া অনেক বাইরে গেছে। গবেষণা বলছে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 3 কোটি। নিয়মিত চিকিৎসা না করায় ইনসুলিন নেবার পরও 80% রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুক্তভোগীর হাত, পা, চোখ, কিডনি, লিভার সহ সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক অবসাদ বাড়াচ্ছে, কমাচ্ছে যৌন ক্ষমতাও। সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত রয়েছেন 70 থেকে 80 লাখ রোগী। বাকি রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেবার কথা বলছেন চিকিৎসকরা। আমাদের শনাক্ত স্ক্রিনিং পদ্ধতিগুলি আর জোরদার করতে হবে। ইভেন কি আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমরা উপজেলা লেভেল এবং থানা লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত যেতে পারি শনাক্ত করার জন্য। সেটা আমাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। জীবনের যে কোনো সময়ে যে কোনো বয়সী মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন জানিয়ে মাঝে মাঝে রক্তের সুগার পরীক্ষা করার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের ডায়াবেটিস রোগীর জন্য সরকারের খরচ কিন্তু খুব কম, এবং মেডিকেল কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারের কাঠামো নেই। না থাকার কারণে কিন্তু এই সেবাও ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক পরিশ্রম বা খেলাধুলা দেখা রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটি নেই। পারিবারিকভাবে সেটি করতে হবে, আরও এগিয়ে যেতে পারবো। দেশের স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের 10% ব্যয় হয় এই রোগের চিকিৎসায়। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ঘাটতি পূরণে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সাপ্লাই এবং দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। নিরবিচ্ছিন্ন ঔষধের সাপ্লাই সেটা যেন নিশ্চিত করা হয়। ঔষধের যে মূল্যমান এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যখনই দেখা যায় ওষুধের টান পড়ে যায় সাপ্লাই, তখন দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষ কিনে খেতে চায় না অথবা পারে না। ধরে নেওয়া হয় বাংলাদেশে 3 কোটি ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তাদের আক্রান্তের খবর। অন্যদিকে যারা জানেন তাদের মধ্যে শুধুমাত্র অর্ধেক চিকিৎসার আওতায় রয়েছেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের খুঁজে বের করা এবং শনাক্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারি কার্যকরী ভূমিকা পালনের আহ্বান বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। যশোরের বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন করেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। রিপন, এই যে টার্মিনাল উদ্বোধন করলেন, এতে করে আসলে কেমন সুযোগ সুবিধা বাড়বে, আর পাশাপাশি উপদেষ্টা কিছু বলেছেন কিনা, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আমরা দেখছি যে টার্মিনালের উদ্বোধনের পরে উপদেষ্টা ঘুরে দেখেছেন এবং এখানে যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এখানে যে স্ক্যানার মেশিনগুলো রয়েছে, একটি মেশিন নষ্ট রয়েছে, সেখানে বলেছেন যে 7 দিনের মধ্যে এই মেশিনটি যেন ভালো রাখা চাই, এমনটি কিন্তু বলেছেন। তিনি বলেছেন 25 তারিখে আমি আবারও এখানে আসবো, এসে দেখবো যে এই মেশিনটি ভালো আছে কিনা। আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, করে এই মেশিনটি ভালো করবেন, এই কথাটুকু খালি বলেছেন আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তারা। আর এখানে আমরা যে যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে এই যে টার্মিনালটি নির্মাণ হলো, এই নির্মাণের ফলে এখানে প্রায় 41 একর জমি রয়েছে, যেটি 329 কোটি টাকা ব্যয় এটি নির্মাণ করা হয়েছে। এরপরে যারা ব্যবসায় রয়েছেন তারা উপকৃত হবেন, পাশাপাশি যারা এখানকার ট্রাক ড্রাইভার রয়েছেন, যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা উপকৃত হবেন। বিশেষ করে আগে যানজট থাকতো, পণ্যজট থাকতো, সেই পণ্যজট থাকবে না, যানজট থাকবে না। এখানে যারা বন্দর ব্যবহার করছেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, গোসল এবং রান্না বান্নার ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবেন এই বন্দর যারা ব্যবহার করবেন তারা। সব মিলে বন্দরের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সেটি বাড়বে। আপনি জানেন যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা হয়, বছরে এখান থেকে সরকার প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে এবং প্রায় প্রতিদিন এখানে 5 থেকে 700 ট্রাক লোড আনলোড হয়ে থাকে, অর্থাৎ আমদানি রপ্তানি হয়ে থাকে পণ্য। সেক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন বলছেন যে এই যে এত একর, প্রায় 41 একর জমির উপর যে টার্মিনালটি নির্মাণ হলো, এর পরবর্তীতে এখানে ব্যবসা বাণিজ্য আরো বাড়বে। সব মিলে উপদেষ্টা আরো কিছু প্রোগ্রাম রয়েছে, সেগুলোই তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনেক। যশোরের বেনাপোল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। এবার দেশের বাইরের খবর। অভিজ্ঞতা ছাড়াই সরকারের শীর্ষ পদে আস্থাভাজন ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া জানা যাচ্ছে বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ম্যাট গেটজকে। বামপন্থী হিসেবে পরিচিত 42 বছর বয়সী এই কংগ্রেসম্যান কখনো প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন, এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই তার। জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেলেন সাবেক ডেমোক্রেট নেতা তুলসি গ্যাবার্ড। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও তুলসিকে সামলাতে হবে 18টি গোয়েন্দা সংস্থা। এদিকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে সিনেটর মার্কো রুবিওকে। চীন, কিউবা ও ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত ফ্লোরিডার এই আইন প্রণেতা। ব্রাজিলে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকতে ব্যর্থ হওয়ার পর আত্মঘাতী বোমা হামলায় এক দুর্বৃত্ত নিহত হয়েছে। পুলিশ জানায় বুধবার রাজধানী ব্রাসিলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় আদালতের অধিবেশন শেষে চত্বরের বাইরে পরপর 2টি বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। ওই সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো বিবৃতি দেননি তদন্তকারী কর্মকর্তারা। পাশাপাশি হামলার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরণের পরপরই বিচারক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রাসিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর নিশ্চিত করেছেন এর আগে ওই দুর্বৃত্ত কংগ্রেসের পার্কিং জোনে রাখা একটি গাড়িতে বোমা হামলার চেষ্টা করেছিল, যদিও এতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বোমা হামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ব্রাসিলিয়ায়। সুপ্রিম কোর্টের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।